নমস্কার, আমি বাবা আমি গগা। অ্যান্ড ওয়েলকাম টু দ্য বাঙালি ছোকরাস। বিচিত্র গল্প সংবাদ এখন আর হচ্ছে না, রোজ গল্পটা সংবাদ থাকছে না, বিভিন্ন রকম গল্প যেগুলো ফ্যাক্ট, যেগুলো হয়েছে, হ্যাঁ, যেগুলো হয়ে গেছে অলরেডি নিউজপেপারে পাবলিশ হয়েছে, বা কোনোভাবে জানা গেছে। হ্যাঁ, বা কোনো স্টোরিগুলো কনস্পিরেসি হচ্ছে স্টোরি, এগুলো বাংলা ভাষায় বিচিত্র বিচিত্র লোকের বিভিন্ন বিচিত্র ধরনের জীবনী, স্টোরি যেগুলো, বিচিত্র জীবনী, হ্যাঁ, বিচিত্র মানুষ। বিভিন্ন ধরনের মানুষ, জিনিসপত্র, বিভিন্ন ধরনের স্টোরি, বিভিন্ন ধরনের গল্প, সেই বিভিন্ন ধরনের সংবাদ, সেগুলোকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা। ঠিক আছে, আজকে আমাদের যে গল্প বলতে থাকবে সেটা হচ্ছে বলছি, সারদা মনে আছে? রোজ ভ্যালি সারদা। ওই তো বছরে 20%। ওটা কি নাম ছিল মনে আছে? কি স্ক্যাম বলে ওটাকে? অন দি স্ক্যাম পঞ্জি পঞ্জি যে নামটা, এটা কি থেকে এসছে জানিস? হবে কিছু একটা একটা বিদেশি কিছু লোকের নাম থেকে। পঞ্জি, একটা লোক, আচ্ছা ঠিক আছে, মানে চার্লস পঞ্জি ও মানে এই শুরু করেছিল টাইপ। এই প্রথম দিয়েছিল। আচ্ছা, 90 দিনে 45 দিনে 50% ইন্টারেস্ট। কি করে 90 দিনে ডবল টাকা। 90 দিনে টাকা ডবল? আচ্ছা ভাই, ঠিক আছে, চলো তাহলে এই যে গল্প। তাহলে আজকের এই গল্পটাই বলা যায়, পঞ্জিটা। হ্যাঁ, চার্লস পঞ্জি কি একদম। কি করেছিল আর কিভাবে কেস খেয়েছিল। হুম। চার্লস পঞ্জি হচ্ছে একটা ইটালিয়ান লোক, ঠিক আছে? ওর বাড়ির লোক এমনিতে পয়সাওয়ালা বাড়ির ছেলে ছিল, ঠিক আছে? আচ্ছা। কিন্তু মানে দাদুরা পয়সাওয়ালা ছিল, বাবা গিয়ে একটা এমনি গভর্নমেন্ট সার্ভিস করতো। হ্যাঁ, তো বেসিক্যালি অবস্থার অবনতি হয়েছে হ্যাঁ। এবার, কিন্তু তারপরে যা টাকা ছিল ও সেই টাকাতে তোর একটা কলেজে পড়ার মতো খরচা সবকিছুই তার কাছে ছিল। হুম। কলেজে ভর্তি হয়েছে, কিন্তু ওর এটা ছিল, আমার কাছে প্রচুর পয়সা আছে। আচ্ছা, মানে একটু হাই হোপস ছিল। হুম। কলেজে গিয়ে পড়াশোনা না করে পার্টি করে কাটিয়ে দিয়েছে, পুরো উড়িয়ে দিয়েছে টাকা, যা টাকা মানে শেষে যখন কলেজ থেকে বেরোচ্ছে তারপর ততদিনে ওর কাছে আর পয়সা কিছু নেই। হুম। কিন্তু বাড়িতে এবার মা বলছে, কি করলি টাকা? টাকা সব উড়ে গেছে। কি করবে সেই হিসাবে ও বলে, আমি ব্যবসা করে বড় হবো বলে আমেরিকা আসে, বস্টনে। আচ্ছা, ও বস্টন। হ্যাঁ, ফার্স্টে বস্টন আসে, নিউ ইয়র্কের পাশেই। পান্তিবাবু যেখানে থাকে, মানে আগে থাকতো, বস্টন আগে থাক। আগে থাকতো যেখানে। এবার কিছুদিন ওখানে থেকে এ পাশে অড জব যেগুলো বলে না, এই এখানে একবার ঘুরে বেড়ানো, ওখানে একবার ঘুরে বেড়ানো, এইসব কাজগুলো করে করে চলছিল। যে হবে না বলতে বলতে চলে গেল। বলছে, এখানে তো হচ্ছে না কিছু। ও গেছে একদম সিধে কানাডা গেল। হুম। টরন্টোতে গিয়ে একটা ইটালিয়ান লোকের সঙ্গে আলাপ হয়। সে ওখানে একটা ব্যাংক চালাচ্ছিল, আচ্ছা। ঠিক আছে? মানে তখন তো আর ব্যাংক এত রেগুলেটেড না। ছিল না, যে কোনো কেউ ব্যাংক করতে পারে। যেমন আমাদের এখানে হাওড়ার একজন বড় নাম আমার করা লোক আছে, ব্যাংক বানিয়েছিল, তারপর ব্যাংক নিয়ে পালিয়ে গেছে, ব্যাংকের টাকা নিয়ে। হ্যাঁ, ব্যাপারটা অনেক কিছু আছে। মানে স্টোরি স্টোরি, স্টোরিজ। গল্পই, ঠিক আছে? এবার সেম কেসই ওখানে হয়েছিল। ওই লোকটা ব্যাংক বানিয়েছে। এবার ওখানে সাধারণত তখন যে ব্যাংক চলতো, ব্যাংকে 2% ইন্টারেস্ট দিত। তুই টাকা জমা রাখলে তার 2% ইন্টারেস্ট পাবে সেই টাকার উপর। আর হচ্ছে 3%, ওরা হচ্ছে ব্যাংক হচ্ছে সেই টাকাটা ওই গভর্নমেন্ট সিকিউরিটিজে খাটাতো। 3% ইন্টারেস্ট পেত, 1% ব্যাংকে ব্যাংক রেখে দিত, আর 2% হচ্ছে তোর এদের দিয়ে দিত, হ্যাঁ। লোককে দিত। ওই লোকটার কথা ছিল ব্যাংক সব চুরি করে নেয়, ব্যাংক অনেক বেশি কামায় কিন্তু কাউকে দেয় না বলে ও 6% ইন্টারেস্ট দেবে বলে করেছিল জিনিসটা, ব্যাংকটা খুলেছিল। আর ব্যাংকের মেনলি কাস্টমার ছিল যারা হচ্ছে ইটালিয়ান ডিসেন্ট। এই সময় ইটালি থেকে চলে এসেছে, মানে ওয়ার্ল্ড ওয়ার হ্যাঁ। ওয়ানের এটা পরেই, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরেই মনে হয়। হুম। ঠিক আছে? চলে এসছে সব, মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের আগেই এটা, ঠিক আছে? ইটালি থেকে অনেকে চলে এসছে, এসে এবার কি করছে তখন তো কাজ করে তখন ব্যাংকে অ্যাকাউন্ট তো হচ্ছে বড় বিভিন্ন বিজনেস যারা তারাই অ্যাকাউন্ট রাখতো, ছোট কোনো পার্সোনাল লোক অ্যাকাউন্ট ব্যাংকে রাখতো না। কিন্তু এবার ইটালিয়ান যারা মাইগ্রেন্ট ওয়ার্কার বলতে গেলে, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তাদের তো টাকাটা ওখানে পাঠাতে হবে, না হয় হ্যাঁ। নিজেকে দিয়ে আসতে হবে। হ্যাঁ। ও সেই লোকগুলোকে, যে যত ব্যাংক সেই সময় ছিল, তারা কেউ করতো না, পাতা করতো না, ও লাভ নেই এখন ভাবে। এবার কি করেছিল, ওদেরকে টার্গেট করে ছোট ছোট অ্যাকাউন্ট করেছিল। কে পঞ্জি? না, ওই যে পঞ্জির যে কাছে লোকটার সাথে আলাপ হয় সে। প্রথমে স্টোরিটা ও কোথা থেকে আইডিয়াটা পেয়েছে বলি, তারপর হ্যাঁ। তো বুঝতে পারবি। এবার শুরুতে ওই জিনিসটা হয়েছে, তখন বেশ কিছু টাকা ঢুকেছে। ও হুম। কি করতো, 6% ইন্টারেস্ট দেখাতো। মেনলি ছিল কি, ও কোনো সিকিউরিটিসে লাগাতো না টাকা, আচ্ছা। কোথাও লাগাতো না, কোনো জায়গাতেই লাগাতো না, যে 6% রিটার্ন পাবে এখন কোনো ব্যবসায়ী ছিল না। আচ্ছা, তাহলে ও মানে কি করে? তুই জমা দিলি টাকা, তোর টাকা নিল, আগের জন যদি তার 6% দিয়ে দিল এক্সট্রা, ঠিক আছে। ক্যাপিটালটা কাউকে দিত না। আচ্ছা। মানে তোর টাকা মানে
পরপর কাস্টমার আসতে থাকলো, টাকা দিতে থাকলো, মানে তাহলে- রোলিং হচ্ছে, রোলিং হচ্ছে, রোলিং ক্যাপিটালটা একটা যে ক্যাপিটাল ফিক্সও নেই, লোক এসে টাকা দিচ্ছে সেটাই তার ক্যাপিটাল সেটাই চলে যাচ্ছে। হ্যাঁ, মানে নতুন করে যে টাকা ইনকাম হবে সেমন কোনো ব্যবস্থা করেনি। বছরখানেক চালিয়েছে, দিয়ে এক সুটকেস ভর্তি ক্যাশ নিয়েছে, কানাডা থেকে গাড়ি নিয়ে সিধে চলে গেছে মেক্সিকো, ব্যাংক ফ্যাংক সব ছেড়ে দিয়ে। ঠিক আছে, ব্যাংক গন, টাকা গন। টাকাগুলো এবার যখনই সবাই এবার খুঁজতে গিয়ে দেখছে টাকা ফাঁকা সব নিয়ে পালিয়ে গেছে। পঞ্জি সেই সময় পঞ্জি ওর সঙ্গে কাজ করতো, পঞ্জি আলো কথা বলতে পারতো বলে ওকে মেন এতে রেখেছে, সেলসের দায়িত্ব রেখেছে, অ্যাকাউন্ট করানো এইসবের দায়িত্ব ছিল। ও দেখছে সব পালিয়ে যাচ্ছে, তখন ও $247 একখানা করেছিল। মানে আমারও তো কিছু বেরোনোর জন্য দরকার, $247 তোর ফট চেক কেটেছিল, জাল চেক কেটেছে, টাকা তুলেছে ওই ব্যাংক থেকে। ওই ব্যাংক থেকে, তুলে বাড়ি আসার আগেই ধরা পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সিধে করে জেলে তুলে নিয়ে চলে গেছে, 3 বছরের জেল দিয়েছে, 2 বছরের মধ্যে বেল পেয়েছে। বেল পাওয়ার পর কি করবে, তখন ওখানেই রয়েছে তখনও। ওখানে প্রচুর তখন ইটালিয়ান লোক রয়েছে যারা হচ্ছে মানে ইলিগাল পথে এসছে, কিন্তু তারা ইংরেজি বলতে পারে না, তারা আমেরিকা যেতে চায়, কি করে যাবে, কথাই তো জানে না। হুম। ও প্ল্যানিং নিয়েছে ওদেরকে স্মাগল করবে, আচ্ছা, ঠিক আছে, মানে ও আর নিজে আমেরিকাতে আসবে এবং ওদেরকে স্মাগল করে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে কিছু টাকা কামিয়ে নিতে পারে, যে এসে আবার নতুন করে কিছু খুলবে, কারণ একবার তো জেল খাটা হয়ে গেছে, সব বিজনেসে চলে গেছে, মানে যে চাকরিটা করতো সেটাও গেছে। করতে গেছে, ধরা পড়ে গেছে, 8 জনকে নিয়ে আসছিল, ধরা পড়ে গেছে। ধরা পড়ে যেতে এবার পুলিশ যখন এবার করেছে, ওকে বলছে না না আমি ওদের ট্রান্সলেটার হিসেবে কাজ করছি, এখানে কোনো পয়সা লেনদেন এখনো হয়নি, তাই এটা কোনো ইলিগাল নয়। কিন্তু পুলিশ ওই যে 8 জন ছিল তাদেরকে অফার দিয়েছে যে তোমরা যদি মানে ফ্রি কাট পাও, চান্স চাও, মানে তুমি জেল না হয় যদি ছেড়ে দিয়ে যাও, সত্যি কথা বলো। সবাই মিলে বলেছে ও টাকা নিয়েছে আমাদেরকে নিয়ে আনার জন্য, আচ্ছা, আবার জেল, আবার 2 বছরের জেল, ঠিক আছে। তো 2 বছর জেল খাটার পর এবার বেরিয়ে হুম। ও একটা আমেরিকার একটা মাইনিং টাউনে আসে, ঠিক আছে। মাইনিং টাউনে তো তখন জল, ইলেকট্রিসিটি বলে কিছু ছিল না। ও প্ল্যানিং করে যে আমি এখানে জল আর ইলেকট্রিসিটি সাপ্লাই দেবো, আচ্ছা, খাওয়ার জল আর ইলেকট্রিসিটি সাপ্লাই দেবো, মানে ইউটিলিটিসের বিজনেস করবো বলে সব কিছু পেপারপত্র রেডি করে, করে টাকা পয়সার ব্যবস্থাও করছে, মানে ইনভেস্টার খুঁজছে। টাকা তো ওর কাছে নেই, না, ওর কাছে প্ল্যানিং রয়েছে, প্রচুর প্ল্যানিং রয়েছে, কিন্তু টাকা পয়সা কিছু নেই। তো প্রচুর লোককে ধরে কথা বলে যে আমাকে দিন টাকা, আমি এটা করবো, এরকম করতে করতে একদিন খবর পায় একটা ওখানে একটা ব্লাস্টে একটা মহিলার হাত, মানে শরীর পুড়ে গেছে। যদি ওই স্কিন ট্রান্সফার না করা, মানে স্কিন না পাওয়া যায়, তাহলে মহিলা মারা যাবে। ও কোনো কিছু না হবে, মহিলাকে চিনতেও না, সে নিজে গিয়ে নিজের পায়ের স্কিন দিয়ে ডোনেট করে, চামড়া ডোনেট করে। এবার চামড়া ডোনেট করতে তখন তো আর এত উন্নত মেডিসিন, ওপর থেকে ছাল তুলে নিয়েছে, মানে সেই ছাল শুকনো হতে তো 4 মাস লেগে যায়, হসপিটালেই কাটাতে হয় ওকে। হ্যাঁ। ওই পলস দিকেই কাটাতে হয় 4 মাস হসপিটালে। এই সময় অন্য একটা কোম্পানি এসে ওর প্ল্যানটাকে ইউটিলাইজ করে নিয়েছে, মানে ওখানে ঠিক আছে, জল আর ইলেকট্রিসিটি দেওয়া শুরু করে দিয়েছে। এবার আদৌ ওটা করতে পারতো কিনা জানি না, কিন্তু একটা হেল্প করতে গিয়ে ওর এটা চলে যায়। ওই শহরে ও হচ্ছে হিরো অ্যাওয়ার্ড পায়, একটু টাকা পয়সা পায়, আবার বস্টন পালিয়ে আসে। বস্টন এসে আবার কিছু এপাশ ওপাশ অড জব শুরু করে, তো করতে করতে একটা ক্লার্কের জব পায়। ক্লার্কের জব করতে একটা মেয়ের সাথে আলাপ হয়, রোজ বলে, তার সাথে প্রেমে পড়ে, বিয়ে করে, ঠিক আছে। ওর বাবার মানে শ্বশুরমশাই ছিল হচ্ছে এর বিজনেস, স্টল মতো ছিল, একটা দোকান মতো ছিল ওটা কি বলে, ফলের ঠিক আছে, বিজনেস। তখন একদম ডাউন এর দিকে যাচ্ছে, হ্যাঁ, ও চিন্তা ভাবনা করে আমি এটাকে দাঁড় করিয়ে দেবো বলে বিজনেসে নামে। মানে বিজনেসটা মানে পড়ছিল, হয়তো 2 বছর লাগতো ধ্বংস হতে, ওকে 6 মাসে ধ্বংস করে দেয়। ঠিক আছে, যেখানে আসতে সেটাই নষ্ট করে দেয়। হ্যাঁ, এবার তখন ওর মাথায় কি করবো, তো হচ্ছে না, একটা অফিস ভাড়া নেয়, 5তলাতে একটা বিল্ডিং ঘর ভাড়া নেয়। ওর প্ল্যান হলো, ফার্স্ট ও নিয়েছে যে আমি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করবো, যেসব প্রোডাক্টগুলো বাইরে যায় সেগুলোকে আমি বাইরে পাঠাবো, যেগুলো
বাইরে থেকে আসছে সেগুলো আমি করবো, কিন্তু ওর তো নিজের কোনো কানেকশন নেই, মানে কারোর সাথে চেনা নেই, কিন্তু বিজনেস খুলে ফেলেছে। বিজনেস খোলার জন্য কি করেছিল, তো টেবিল চেয়ার লাগবে, সেটা কেনার মতো পয়সা ছিল না। ও গিয়ে তোর একটা সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকানে যায়, তার সাথে কন্ট্যাক্ট করে যে আমার এই ফার্নিচার লাগবে, ওরা $350 হয় তখনকার দিনে, ঠিক আছে। বলছে ইনিশিয়ালি আমি $50 তোমাকে দেবো, $5 করে হচ্ছে তোমাকে মাসে মাসে আমি পেমেন্ট করবো। ঠিক আছে, এই প্ল্যানে ও হচ্ছে ফার্নিচার কেনে। ফার্নিচারগুলো তুলে আনে। মানে তখনই ফার্স্ট ওর ইএমআই প্রসেস চালু করেছিল বলতে গেলে। আচ্ছা, ওইখান থেকে শুরু হয়ে গেছে হয়তো, কি আগে হয়েছে জানি না, ওটা জানি না এখনো। যাক দেখতে হবে, ওটা একদিন খুঁজে দেখবো। এবার হয়েছে, তো কি করবে, তখন একটা ম্যাগাজিন পাওয়া যেত বিজনেস ইনসাইডার, মানে বিজনেসের জন্য, সেটা হচ্ছে কে কি বিজনেস করে এইগুলো দেখতে হয়। হ্যাঁ। তুই যে ওই ম্যাগাজিনটা তোকে ফ্রিতে পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু যে কোম্পানি দেবে তাদেরকে হচ্ছে টাকা দিতে হয় অ্যাডের জন্য। আচ্ছা, না, হ্যাঁ, অ্যাডের জন্য। আবার ও অ্যাড দেবে বলে ঠিক করেছে, তাতে যা খরচা দেখলো যে আমি যদি এই বিজনেসটা শুরু করি কেমন হয়, এর তো কম্পিটিশন খুব কম আছে। আচ্ছা, ঠিক আছে, আবার একটা নতুন বিজনেস আইডিয়া। মানে যেটা ইম্পোর্ট এক্সপোর্টে যেহেতু পাচ্ছে না, ওইদিকে চলে গেছে। বলছে খোঁজাখুঁজি শুরু করলো যে কোথায় করা যাবে, হয় মানে দিয়ে যত মানে ওর এলাকায় যত বিভিন্ন কোম্পানি আছে, আমেরিকার কোম্পানি, তাদের কাছে চিঠি পাঠায়, ইভেন কি বিদেশেও পাঠাতে শুরু করে, ফ্রান্সে, ইটালিতে, স্পেনে, সব জায়গায় চিঠি দিতে শুরু করে। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার তখন 1 হয়ে গেছে, আর পরের বলছি। এবার তার আগে একটা তোর কিছুদিন আগে একখানা তৈরি হয়, 48টা দেশ মিলে একখানা করে, যে পোস্টালের যে হয় না, আগে চিঠি পাঠাতে গেলে প্রচুর খরচা হতো, ওটা সিঙ্গুলারাইজ করার জন্য এই টিকিটের মধ্যে একটা কুপন তৈরি করা হয়, যে তুমি ধর আমি এখান থেকে পেনে কিছু পাঠিয়েছি, সেখান থেকে আবার যখন রিটার্ন পাঠাবে আমি একটা কুপন পাঠিয়ে দিলাম 6 সেন্ট না 8 সেন্টসের, ওটা দিয়েই ওরা টিকিটটা পাবে, সেই টিকিটই আমি এখানে পৌঁছে যাবে, ঠিক আছে। যেটা রিটার্ন টিকিটের খরচাটা কমে যায়। এবার ওই দেখছি যে ওই অবস্থাতে আর কেউ ইন্টারেস্ট দেখাচ্ছে না, আর ওর আইডিয়া ছিল কি, আমি লোকে মানে বিজনেস ম্যানের থেকে টাকা তুলবো, এমনিতে ফ্রিতে দেবো, প্রচুর টাকা কামাবো, এই আইডিয়া করে লাফিয়ে নেমে পড়েছিল, কিন্তু কিছুতেই হচ্ছে না। এবার ওই বিজনেস ফেল ধরে নিয়েছে, এবার ভাবছে কী করবে, তখন সব চিঠিপত্র যেগুলো এসেছিলো এগুলো চেক করছে, তার মধ্যে স্পেন থেকে আসা একটা চিঠি ছিল। এই চিঠিটাতে দেওয়া ছিল যে তোর তোমাদের যে ম্যাগাজিন আছে তার একটা কপি পাঠাও, আমি সঙ্গে এই কুপনটা পাঠালাম, এই কুপন থেকে তুমি পাঠাতে পারবে। ওই কুপনটার নামটা কি বেশ ভুলে গেছি, ঠিক আছে, স্যার হচ্ছে। ওটা মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আসবে। হ্যাঁ। তো এবার ও চিন্তা করলো, তাহলে ওই ওই কুপনটা দেখার পরে ও যে বিজনেস আইডিয়াটা এলো, যেটা হচ্ছে স্পঞ্জি স্কিমে আসে মেনলি শুরু হলো করেছে, হচ্ছে বলছি যদি আমি এই টিকিটটা, আমেরিকায় দাম হচ্ছে 6 সেন্ট, ঠিক আছে, আর ওয়ার্ল্ড ওয়ার 1-এর পর তো বিভিন্ন দেশের কারেন্সির অবস্থা খারাপ, কিন্তু সেটাই যদি আমি এতে কিনি, স্পেনে কিনি বা ফ্রান্সে কিনি বা ইটালিতে কিনি, মানে ইউরোপিয়ান কান্ট্রিতে কিনি, সেখানে দাম পড়ছে 2 থেকে 3 সেন্টসের মধ্যে। তাহলে আমি ওখান থেকে যদি এখানে নিয়ে আসি কুপনগুলোকে, ওখান থেকে ধর 3 পয়সা দিয়ে কিনলাম, নিয়ে এখানে চলে এলাম, 6 পয়সা দিয়ে আমি টিকিটগুলোকে তুললাম, এই যদি সেই টিকিটগুলো বাইরে বিক্রি করি, তাহলে আমার 3 পয়সা প্রফিট। হ্যাঁ। হ্যাঁ। এইটাই হচ্ছে ওর প্ল্যানিং। ঠিক আছে, ভালো বিজনেস। এই যে বুদ্ধিটা লেগেছে, বলছে এইটাই বিজনেস করবো, যা আছে এবার শুরু করলো বিভিন্ন ব্যাংক, বর্ষণে যত ব্যাংক আছে সব ব্যাংকে যাওয়া, আমার প্ল্যান হচ্ছে আমি এই করতে চাই, আমাকে আপনারা ইনভেস্ট করুন। কেউ রাজি হয়নি, কোনো ব্যাংকই করছিল, মাথা গলাচ্ছে না, পাগলা হয়ে গেছে, এসব করা যায় না বলে সবাই করতে শুরু করে। আর তার মধ্যেও একটা জিনিস বলে দিই, ও একটা কোম্পানি খোলে, কোম্পানিটার নাম হচ্ছে SCC, সিকিউরিটি SEC, সিকিউরিটি এক্সচেঞ্জ কর্পোরেশন, যেটা আমেরিকার আছে, ওটা ফুল ফর্মটা, শর্ট ফর্মটা কি? এসিসি। তো যেটা এখন খুব সিকিউরিটি এক্সচেঞ্জ কর্পোরেশন, ওইটারই ওই সেম নামটাই ছিল ওর কোম্পানির, সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানি খালি। হ্যাঁ, আচ্ছা, কর্পোরেশন যে কোম্পানি। হ্যাঁ, কর্পোরেশন এসেছে 1938 সালে, তার আগেও এখন প্রচুর কোম্পানি হতো,
ঠিক আছে, তখন অতটা ছিল না সিকিউরিটি এক্সচেঞ্জের। এবার তার যে 3 জনের নামে কোম্পানিটা হয়, ঠিক আছে, ডিরেক্টর যে 2জন, তারা 2জন মৃত। আচ্ছা ঠিক আছে। ও হচ্ছে অ্যাজ এ ম্যানেজার ছিল 3 নম্বর পোস্ট। হুম। মানে ও জানে ওটা ফেল হতে পারে, যদি হয় আমি পালিয়ে যেতে পারবো। এরকম একটা ব্যাপার করে ও করেছিল। মানে নিজেকে নিচের দিকে রেখেছে, ওপর দিকে 2জনকে রেখেছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ইটালিয়ান লোক, যেখানে মানে যখন ও ইটালিতে ছিল, যে বাড়িতে ভাড়া থাকতো তার ল্যান্ডলর্ডের নামে, ঠিক আছে। একজন হচ্ছে ওর বউয়ের কাকার নামে, সে মারা গেছে। ঠিক আছে। 2জন ওপরে, তো তার উপরে রয়েছে। প্ল্যান ছিল এমনি, মানে ওই চিন্তা ভাবনা করে হয়তো ফেল হতে পারে, আমি পালিয়ে যেতে পারে, সেরকম ব্যবস্থা করে রেখেছিল। মানে বারবার ঠক্কর খেয়ে বুঝে গেছে আর জেল যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, এবার এই এতে তোর কোম্পানিটা হলো কিছুতেই হচ্ছে না, ঠিক আছে। এবার আস্তে আস্তে ও সব বন্ধুদের কাছে বলতে শুরু করে আইডিয়াটা। ওর যেসব বন্ধু ছিল তাদের অবস্থা সবাই ওরকমই, সবাই ফাঁকা, পকেট ফাঁকা সবাই। হ্যাঁ। কেউ কিছুতেই ইনভেস্ট করতে আর পারছে না। এবার করতে এবার তার দিকে বুঝতে থাকে। এবার একটা কিছু লোক এবার হঠাৎ করে ইনভেস্টমেন্ট দেয়, যে হ্যাঁ করো, আমি এতটা। ওর মানে প্রথম দিকে তো এমনি বলেছিল নর্মাল, তারপর বলছে কি না, নর্মাল কিছু বললে লোক টাকা দেবে না, এমন কিছু মানে। ও তখন মাথায় আসে যে ওর যে ব্যাংকটায় চাকরি করতো সেখানের কথা, সবাই 2% বলতো আর ও বলতো 6%। যেই মতো 6% বলা শুরু করলো, তখন কিন্তু তোর প্রচুর লোক আসতে শুরু প্রচুর লোক টাকা রাখা শুরু করলো, মানে ইনভেস্টর আসা শুরু হলো। ও প্ল্যান লাগালো তাই 45 দিনে 50% ইন্টারেস্ট, আর 90 দিনে ডবল। ঠিক আছে। 90 দিন में पैसा डबल, একদম পুরো এই প্ল্যান নিয়ে শুরু করলো চারদিকে বলা। কিন্তু একদিন আগেও যদি তুই তুলে নিস, 1 ঘন্টা আগেও, তাহলে কিন্তু টাকা আর ফেরত, পুরো তুই শুধু টাকাটাই পাবি, তার সঙ্গে আবার চার্জ করে নেবে। আচ্ছা। মানে ধর তুই 45 দিনের কথা হয়েছে, যদি 44 দিন 11 ঘন্টার 30 ঘন্টা তো তুলিস, একটা চার্জ কাটবে প্লাস করবে, কোনো ইন্টারেস্ট দেবে না। এটা হচ্ছে কথা রয়েছে, এতেই প্ল্যানিং চলছে। মানে আর যদি 90 দিনে 89 দিনে তুলিস, তাহলে 45% পাবি। হুম। এটা হচ্ছে একদম তৈরি করেছে, ইনভেস্ট করেছে, লোক তখন পয়সা দিল। এবার হুম। কেসটা হচ্ছে কি, তোকে তো ও প্রচুর লোক, এবার ইন্টারেস্টটা শুনে তো প্রচুর লোক লাফিয়ে পড়েছে। হ্যাঁ কারণ স্বাভাবিক। 45 দিনে 50% যা আছে তার দেড় ডবল টাকা, আর 90 দিনে ডবল, হুম। প্রচুর টাকা ঢুকতে শুরু করলো, ঠিক আছে। এবার প্রচুর লোক ওকে ইন্টারেস্ট দেখা শুরু করলো, তোমার এজেন্ট হবো বলে বিভিন্ন জায়গায় অফিস করতে শুরু করলো, গোটা আমেরিকা ভর্তি করে অফিস করতে শুরু করলো। এবার এই সুযোগে কিছু লোক বুঝতে পারলো যে এটা ভালো প্ল্যান হচ্ছে, আর প্রচুর লাইন পড়ছে লোকের, ওর অফিসের পাশে আরেকটা করে অফিস করা শুরু করলো, আচ্ছা। ঠিক আছে। সেটা ছিল হচ্ছে সেটাও সেম, তারাও সেম অফার করছে। এর বিজনেস প্ল্যান কি আছে কেউ জানে না, ওরা ওই সেম অফার করেই সে একটা করে অফিস খুলে দিয়েছে। ঠিক আছে। ও বুঝতে পারছে ওরা ফ্রড, কিন্তু কাউকে বলতে পারছে না, কারণ বলতে গেলে ওকে প্ল্যানিংটা বলতে হবে, প্ল্যানিং বললেই তো জানতে পেরে যাবে যে হবে না সেটা। হ্যাঁ। কেস খেয়ে গেছে। আর এই যে মিন টাইমে ও কিন্তু কোনো টাকা ইনভেস্ট করেনি, মানে ওই যে ইনিশিয়ালি লোককে দেখেছিল আমি এক্সচেঞ্জ এখান থেকে কিনে আনবো, কিনে এনে এখানে বেচবো, সেটাকে আবার করবো, হ্যাঁ। এই জিনিসটা কিন্তু করেনি। আচ্ছা। ও কি করেছে, ওই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে শুরু করেছে। রিয়েল এস্টেট প্রজেক্টে ইনভেস্ট করেছে, ব্যাংকে ইনভেস্ট করেছে, ইভেন একটা সময় হয়ে গেছিল বস্টনে যত ব্যাংক আছে সব ওর নামে, মানে ওর অংশীদারি রয়েছে। আচ্ছা। বস্টনের সবচেয়ে বড় যে ব্যাংকটা ছিল সেখানে ও $2.7 মিলিয়ন রেখে দিয়েছিল, ঠিক আছে। ব্যাংকে গেছে, গিয়ে ম্যানেজার, মানে তখন ব্যাংকটা ওই ব্যাংক বাদ দিয়ে বাকি সব ব্যাংকেরও তুলে নিয়েছে, বন্ড। মানে শেয়ার তুলে কিনে রেখেছে। হ্যাঁ। যে ওই ব্যাংকটা কিছুতে ওকে শেয়ার বিক্রি করেন। ম্যানেজারের সঙ্গে গেছে, ম্যানেজারের কাছে দেখা করছে, বলছে আমি ব্যাংকের যত শেয়ার আছে সব কিনতে চাই। ব্যাংক বলে যে না, বিক্রি করা যাবে না, আমরা আপনাকে সব শেয়ার বিক্রি করবো না। নিয়ে একটা আর্গুমেন্ট হয়েছে। এবার ও বেরিয়ে আসতেছে হঠাৎ, মানে বেরোনোর মুখে দরজাটা খুলে বেরোনোর সময় বললো, আমার কত টাকা অ্যাকাউন্টে আছে বলুন তো। বলছে, তখন ম্যানেজার বুঝতে পারে যে তাহলে পুরো টাকাটাই তুলে নেবে। হ্যাঁ। এই যে পুরো টাকা তুলে নেয়, টাকা তো সব লোন দেওয়া আছে বা করে দেওয়া আছে, ব্যাংকে তো আর কিছু থাকবে না, ব্যাংক তো পুরো কোলাপস করে যাবে। হ্যাঁ। বলে না আমি ঠিক, তারপরে আবার হয়েছে নেগোসিয়েশন হয়ে, ও যা চেয়েছিল 1/3 শেয়ার তোকে দেওয়া, ব্যাংকে দেওয়া হবে, এই কথাবার্তা হয় হয়েছে। হুম। আর বাকি যে লোকেদের কাছে শেয়ার ছিল, সেই শেয়ারগুলোকেও লোকগুলোকেও হাতে নিয়েছে,
ব্যাংকটাকে আবার কবজা করলো। ও মানে ও ব্যাংক চাইছিল যাতে না ও ব্যাংকটাকে কবজা করতে পারে, কিন্তু অলরেডি ও বাকি শেয়ার হোল্ডারদের কবজা করে রেখে তারপর বাকিটা হ্যাঁ, নিয়ে গেছে। মানে ওর প্ল্যানিং ছিল আমি যে প্ল্যানটা করেছি এটা তো অন্য ওখান থেকে তো প্রফিটেবল হবে না। ব্যাংকে, রিয়েল এস্টেটে, বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে টাকাটাকে প্রফিটেবল বানাবো। কিন্তু প্রফিটেবল বানাবো। প্রফিট তো হবে না কখনোই। কখনোই হয় না, কিন্তু কিছুটা তো হতে পারে। এবার এই এতে চলছিল। যারা বিশ্বাস করতো ও দিতে পারে তারা টাকা লাগিয়েছে। যারা বিশ্বাস করে তারাও কিছু হলেও লাগিয়ে রেখেছে। যাতে রিটার্ন এসে যায়। ফার্স্টের দিকে কিছু রিটার্ন দেওয়া শুরু হলো। কারণ ইনভেস্টর তো প্রচুর করে আসছে। ইনভেস্টর আসছে মানে টাকা আবার রোল হতে থাকছে ও দিতে থাকছে। মানে একটা সময় এসছে যখন তখনকার দিনে একটা $13,000 দিয়েও গাড়ি কিনেছিল। মানে এখনকার দিনে রোলস রয়েস যেমন বলে না যে এখনকার একটা, সেটা আজকের মার্কেট ভ্যালু করলে প্রায় $2 লাখ দাম হবে। আচ্ছা। সেই আমার একটা গাড়ি কিনেছে, গাড়ি কিনে গাড়ি চেপে ঘুরে বেড়াতো, ঠিক আছে। ইভেন একদিন তোর হয়েছিল, ও তোর বিয়ের পর তো আর কোথাও যায়নি, বিয়ের পর থেকে বিজনেস প্ল্যান নিয়েই চলছিল, বিয়ের পর থেকে তো কোথাও যায়নি। ওর ইচ্ছে যে তাহলে বউকে নিয়ে হানিমুনে যাবো আর মায়ের সঙ্গে দেখা করতে যাবো, ইটালি যাবো। ইটালি 2টো টিকিটও কাটে, ঠিক আছে। সঙ্গে $1 লাখ ও নিয়ে যাবে একটা তৈরি করে। এবার তখন লোক অনেকে বলে যে তুমি যদি মানে $1 লাখ নিয়ে যেয়ে যদি পালিয়ে যায়, লোক বুঝতে ভাবতে শুরু করবে। ভয়ে ও কী করে টিকিটগুলো বিক্রি করে দেয়, ওই টাকা ক্যাশ করিয়ে নেয়, নিয়ে মাকে নিয়ে চলে আসে একটা টিকিট কেটে, তুমি এসে ঘুরে যাও। মানে লোকের কাছে হচ্ছে ভরসা না উঠে যায়, আমি বেরিয়ে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি। এবার টাকা তুলতে থাকতে এখন হচ্ছে বস্টন নিউজ পেপার যেটা আছে, তারা ফার্স্ট স্টোরি ব্রেক করে যে ও এত বড় বিজনেসম্যান হচ্ছে, এইভাবে করছে, এইসব ইন্টারভিউ ছাপে, ওর জীবনী ছাপে। সবাই আরও উদ্বুদ্ধ হয়, আরও লোক টাকা দিতে শুরু করে, ঠিক আছে। মানে পরপর 2-3টে নিউজ চ্যানেলে বেরোলে ও আরও হয়ে যায়, ফেমাস হয়ে যায়। লোক তখন টাকা আরও লাগাচ্ছে। যেমন আমাদের এখানে সারদার ক্ষেত্রে কী হলো, হ্যাঁ, একটা জিনিস ধরা, তুই যখন টিভি চ্যানেলগুলো তৈরি হলো, টিভি চ্যানেলে যখন ওরা নিজেরা টিভি চ্যানেলগুলো কিনলো, টিভি চ্যানেল কিনলো, তো নিউজ পেপার কিনলো, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান ওদেরকে দেখা গেল। হ্যাঁ, তারপরে তো লোক আরো বেশি করে ঢুকতে যাবে, হ্যাঁ এরা দিতে পারবে। হ্যাঁ, সারদা হোক, রোজালি হোক, সব ক্ষেত্রে তো সেটাই দাঁড়ালো। ব্যাপারটা হচ্ছে ওরা এতটাই বড় হয়ে যাচ্ছিল যে লোকের কাছে যে হ্যাঁ এদের আছে, নাহলে এরা এত করছে কি করে? হ্যাঁ, নাহলে দেবে কি করে, তো এখন করছে কি করে এটা। সেম জিনিস তখন থেকেই শুরু ওটা। তখন এবার নিউজ চ্যানেলটাও কেড়ে নি, বা নিউজ পেপারগুলো তখন নিউজ পেপারগুলো কেড়ে নি কখনো। কিন্তু এবার একটা নিউজ পেপারের একজন এডিটার $200 একটা কেনে, ওর টিকিট কেনে। তখন এবার কেনার পর ও জিনিসটা এটাকে বোঝার চেষ্টা করে যে কীভাবে দেবে। হিসাব করে দেখে হচ্ছে না। এবার কেনার 2 মাস পর, 60 days পরে, ও ফার্স্ট আর্টিকেলটা লেখে যে এইটা হচ্ছে এখন একটা স্ক্যাম, এইভাবে চলছে। তো এইভাবে চলছে বলে ও লেখাটা বেরোয়। প্রথম লেখাটা বেরোতেই কিছু লোক ভয় পেয়ে যায়। সব হচ্ছে ওর কাছে এই সার্টিফিকেট নিয়ে আসে, আমি টাকা তুলে নেবো। সবাই বলছে যে এখন আর তুললে, যারা আসছে যদি টাইমের আগে আসে তাদের টাকা রিটার্ন করো, কোনোরকমভাবে করবে না। এবং ও কোম্পানির সেইভাবে টাকা দিতে শুরু করে সবাই। কিছু লোক সেই পেয়ে যায় যে ইন্টারেস্ট ছাড়া, কিছু লোক আছে ইন্টারেস্ট সমেত নিয়ে যায়। হ্যাঁ, তাতে কি হয়, লোকের কাছে বসা হয়ে যায়, না এ তো টাকা দিচ্ছে। টাকা দেবে, ফলস নয়, আবার লোক ঢুকতে শুরু করে। মানে এখন হয়ে গেছে যে একটা সময় ওর কাছে একটা কোম্পানি অফার করে একজন, ওর বিজনেস আইডিয়া মানে বিজনেসটাকে কেনার জন্য বলছে তোমার থেকে আমি বিজনেসটা কিনবো, $10 million দেবো। ওর তখন মার্কেট থেকে সবে তুলেছে $4-5 million। ওকে $10 million অফার করছে একজন। হ্যাঁ, কিন্তু একটাই সত্য, তোমাকে বিজনেস আইডিয়াটা তোমাকে বলতে হবে কীভাবে তুমি করছো। বলছে ওটা তো বলা যাবে না, তাই বিক্রি করবো না বলে ক্যান্সেল হয়ে যায়। এই হতে হতে এবার বস্টন নিউজ তখন প্রথম এটা করলো, তখন অতটা হয়নি। তারপর আবার ওরা ডিটেলসে পুরো এটা করে যে এবার ওর যে ওখানে লেখেছিল আমার সিকিউরিটি, এখান থেকে যে এইগুলো কিনবো, কুপনগুলো কিনবো, হ্যাঁ, এইখানে এসে কুপনগুলো বেচবো। ওরা গিয়ে যে আছে, ওই নামটা বললাম, ওই পোস্ট অফিস, সে জানতে চাই যে ও কত কুপন এখনো পর্যন্ত রিডিম করেছে, ঠিক আছে, এতদিনে। বলছে কোনো কুপনে রিডিম করেনি, তার মানে ও কোনো কুপন কেনেনি।
না। ওর লোকের টাকা ঘোরা দেবে। এই যখন খবরটা ফাটে, মানে বাইরে আসে, তখন লোক বুঝতে পারে যে এই তো গবলা হয়ে গেছে। সবাই একসাথে যায় টাকা তুলতে, মার্কেট ধসে যায়, মানে ও ধসে পড়ে পুরো। এটা পঞ্জি স্কিম করে তখনই সামনে এসে যায়, এই হয়েছে, এই জন্য হয়েছে। আচ্ছা। মানে যেমন আমাদের এখানে সারদার ক্ষেত্রে হলো, যখন সবাই টাকা আনতে এলো তখনই তো তখনই তো কোম্পানিগুলো ধসে পড়লো। তার আগে পর্যন্ত চলছিল, সবাইকে রিটার্ন দিয়েছে। ছোট ছোট করে যখন হচ্ছে ততদিন দিতে পারছিল। যেই মুহূর্তে একটা বড় হয়ে গেল, মানে মানে সবাই, সারদাটা ফাটার পরে রোজ ভ্যালি, এমপিএস এগুলো ডুবে গেল। হ্যাঁ, ওরা সবাই তো রিটার্ন করছিল, দিব্যি রিটার্ন করছিল। হুম। যেহেতু সারদারটা যে সবাই যেহেতু একটা হলো, বড় একটা চোট খেলো, সারা ধরা পড়লো, ওই সময় সবাই একদম পুরো ফাউল। যেমন ধর একটা ব্যাংকের ক্ষেত্রে, একটা ব্যাংকের কিভাবে চলে জানিস তো? ব্যাংক ট্রাস্টের উপর চলে। ব্যাংক চলে চাষের উপর। হ্যাঁ, ব্যাংকে যারা টাকা রাখে তারাই সবাই বলে যে আমরা টাকা তুলবো, তাদের ব্যাংক কখনোই টাকা দিতে পারবে না। ব্যাংক ধসে যাবে। হ্যাঁ, যেটা তো 2009 সালে গ্রেট ডিপ্রেশন, মানে যে ডিপ্রেশনটা হয়েছিল আমাদের এতে, ফাইন্যান্সিয়াল এটা হয়েছিল, সেই সময় তো সেম ভাবেই হয়েছিল। ওই সেম জিনিস ওই যে ওই সময়। আর ওই সময়তেই মানে পুরো মার্কেট ধসতে শুরু করে, ইভেন বর্ষণে যত ব্যাংক ছিল সব ব্যাংক ধসে যায়। সেখানে ও সব জায়গায় শেয়ার ছিল। হ্যাঁ, মানে সবে যেহেতু শেয়ার ছিল সব ধসে পুরো মার্কেট বাস। মানে গ্রেট ডিপ্রেশন যেটা 1928-এর, ওর সূচনা শুরু হয় ওখান থেকে। ও মানে মানে এই ছেলে লোকটা পনজি বলে লোকটা, এই লোকটা যে প্ল্যানটা লাগিয়েছিল, ও যদি সময় পেতো তাহলে হয়তো টাকা দিতে পারতো। না, কখনোই দিতে পারতো না, কারণ বিজনেস কোথায়? না না, ও তুই বিভিন্ন জায়গায় ব্যাংকটাকে কিনেছিস, ও বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে করে যে টাকাগুলো তুলেছিল, কিন্তু তুই তো দিলেও দিতে পারতো, কিন্তু যে কথা, যে তোর এটা যে কমিটমেন্টটা অত টাকা দিতে কমিটমেন্টটা করতে না, 5% 10% ইন্টারেস্ট যেটা নর্মালি দেওয়া সম্ভব। যেমন ধর দিতে। আমাদের এখানে সারদা ফারদা যদি 5-10% ইন্টারেস্টের কথা বলতো, তাহলে হয়তো ওরা তা কমপ্লিট করতে পারতো। কিন্তু ওরা কি 20% 22% ইন্টারেস্টের কথা বলেছিল, যেটা সম্ভব নয়। না, ভারতে তো যত সম্ভব 3 বছরের পয়সাটা বলছিল। তাহলে এরা এই 90 দিনে শুরু করেছিল না প্রথম, তো পঞ্জি ওখান থেকে এসেছে। ভারতের সময় এইরকম তো মানে এই এই পনজি টাইপের স্কিম তো এখন এখনকার দিনে তো প্রচুর বেশি গেছে। এখনকার দিনে একটা স্কিম তো নতুন, যেটা ইউটিউব থেকেই চলে, সেটা হচ্ছে কোটিপতি করে দেবে। হ্যাঁ, বিজনেস আইডিয়া যেটা তোমায় কোটিপতি করে দেবে। আর রোজের সারাদিন ধরে অ্যাড দেখতে হ্যাঁ, হবে। আমি জিনিসটা বুঝতে পারছি না, একটা মানুষ যে অলরেডি কোটিপতি হয়ে গেছে, যার এত বড় বিজনেস আছে, সে সবাইকে বিজনেস, ঠিক আছে ভালো মানুষ, সবাইকে বড় লোক করতে চায়, তার জন্য বিজনেস আইডিয়া দিচ্ছে, কিন্তু তার বেসিক্যালি তার বিজনেসটাই হচ্ছে লোককে বিজনেস আইডিয়া দেওয়া। হ্যাঁ, এটা তার থেকে বড় কথা হচ্ছে তোমার কোর্স বিক্রি করা। হ্যাঁ, তার জন্য তোমাকে নিয়ে আনবে, নিয়ে আরো দুটো লোককে বিক্রি করো, তবে তুমি টাকা রিটার্ন পাবে। হ্যাঁ, মানে তুমি 99 টাকা দিয়ে একটা কোর্স ফার্স্টে তো থাকে ফ্রিতে। মানে ওটা হয়ে পিরামিড স্কিম। হ্যাঁ, ওটা পিরামিড স্কিম আলাদা। পেলে না মানে এখনকার দিনে চলছে। এখন যেটা চলছে এটা পিরামিড স্কিম। হ্যাঁ, মানে এটাতে পিরামিড সেট, এটা কোর্স বিক্রি না। মানে তুই গেলি, তুই কোর্সটা নিলি, ফার্স্টে ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্সের পরে তুই যদি কিছু করতে চাস, তুই করে আবার বলবে 99 টাকা দিতে, তুই 99 টাকা দিলে, তুই 99 টাকার ভেতরে এমন কিছু আহামরি নেই যেটা থেকে তুই পড়ো না, ঠিক আছে, খুব খুব বড় বাগ মারতে পারবি। আর যা যা জিনিসগুলো ওরা পোর্ট্রে করছে ভিডিওতে, অ্যাডেতে, সেগুলো ফেক। এইটা পঞ্জি স্কিম নয়। মানে আমি জিনিসটা বলছি, করেই বলছি। সেটাই বলতে হবে। এখন যেটা ইউটিউবে চলছে, কিছু 2-4 দিন আগেই হচ্ছে সন্দীপ মহেশ্বরী আর হচ্ছে একজন কি বাত্রা না কি একটা সামথিং আছে, তার মধ্যে একটা হলো, হ্যাঁ, ও চালাচ্ছে পিরামিড স্কিম। হ্যাঁ, পিরামিড স্কিম হচ্ছে আলাদা। সন্দীপ মহেশ্বরী কি স্কিমের সাথে সন্দীপ মহেশ্বরী ওকে এক্সপোর্টটা করেছিল। ওই হ্যাঁ, যে লোকটা সেই এমবিএ বিক্রি করছিল। হ্যাঁ, হ্যাঁ, বেসিক্যালি এক সপ্তাহ এমবিএ না, এক মাস এমবিএ। সামথিং কিছু একটা, না তার থেকে বড় কথা হচ্ছে ওই যে ওটা হচ্ছে তোর পিরামিড স্কিম। পিরামিড স্কিমটা হচ্ছে অন্য জিনিস। পিরামিড স্কিম একটা বড় এই গল্প আছে, একদিন সময় করে বলবো। ওটা আমি মাথায় আছে, কিন্তু পুরো ডিটেলস আমার মনে নেই। ওটা একটা দেশকে ধসিয়ে দিয়েছিল হ্যাঁ। এই পিরামিড স্কিম, দেশের ইকোনমি ধসিয়ে দিয়েছিল পুরো। না, এত লোকের থেকে এত মানে পিরামিড স্কিমে কি হয়, ধর আমি মাথা, হুম, আমার দুটো হয়, হ্যাঁ, 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 তার এ পাশে একজন থাকবে, এ পাশে একজন থাকবে, বা কোনো ক্ষেত্রে এ পাশে দুজন, এ পাশে একজন, হুম। ঠিক আছে, এই 3 জন হবে, সেটা ঠিক হলো। আবার তার হচ্ছে 3টে, এইভাবে মানে 4টা বড় হতে থাকে। পিরামিড স্কিম হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন কোর্স বিক্রি করা হতে পারে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা হতে পারে। পিরামিড স্কিমের তো ভালো মনে আছে, যখন সেই এইচএস পাস সে একটা বন্ধুর বাড়িতে সেই ডেকেছিল। হ্যাঁ, তুই গেছিলি কথা বলে। বলে কি যে এই ইন্ডাকশন ওভেন বেসিক্যালি বিক্রি করছিল। ইন্ডাকশন ওভেন তুমি একটা কিনলে, তো তুই একটা ইন্ডাকশন ওভেন কিনিস, কিনবার পরে
তোমরা যদি আবার দুজনকে বিক্রি করতে পারো ইন্ডাকশন ওভেন, তাহলে তোমার আন্ডারে দুজন হয়ে গেল, সেই দুজনের থেকে প্রফিটের 10% করে তোমাকে দেবে। তারা যদি ইন্ডাকশন ওভেন বিক্রি করে, সেখান থেকে প্রফিটের 2% তোমাকে দেবে। তুই একটু আসতে কথা বল। হ্যাঁ। তো এরমভাবে যখন তুমি মানে ওভেন কিনতে থাকবে, বলছে যে তুমি 5,000 টাকা দিয়ে যে একটা ওভেন কেনো, তুমি 2 মাসের মধ্যে তুমি যদি প্রত্যেক সপ্তাহে তুমি 2টো করে লোক দাও, তাহলে 2 মাসের মধ্যে, আর তুমি সপ্তাহে 2টো করে লোক দাও, আর তোমার আন্ডারের লোক যদি 2টো করে লোক দেয়, তাহলে তুমি 2 মাসের মধ্যে মানে মাসে মাসে তুমি কয়েক লাখ টাকার উপর কামাবে। হ্যাঁ, ইভেন এইটার সঙ্গে আরেকটা ছিল, সিকিম মণিপাল ইউনিভার্সিটির বিভিন্ন কোর্স বিক্রি করা, হ্যাঁ, কম্পিউটার কোর্স, এই পড়া ওই পড়া, অনেকে কিন্তু এই পড়াগুলো কিনেছে। হ্যাঁ, শুধুমাত্র জামা প্যান্ট সব বিক্রি হতো। তুই যেটা গেছিলিস তাদের ইন্ডাকশন ওভেন, আমি একজনের সাথে কথা হয়েছিল, সে সব রকম বিক্রি হয়, মানে সব জিনিস বিক্রি হয়, সব জিনিস এও করা যায়। হ্যাঁ, এবার হচ্ছে তার কথা হচ্ছে তাকে ওই যতক্ষণ ট্রিটা কমপ্লিট থাকবে ততক্ষণ চলবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমি যদি একা থাকি, এখন যদি 1 সপ্তাহ যদি কেউ করতে শুরু করে না, মানে মানে প্রতি সপ্তাহে 2জন করে যদি ঢুকাতে শুরু করে, একটা টাইম মানে মাস 6 মধ্যে গোটা পৃথিবীর লোক ঢুকে যাবে ওর মধ্যে। হ্যাঁ। সেটা সম্ভব নয় তো, তারপর তো আর নতুন লোক আসবে না, না, তখনই তো ওগুলো ভেঙে পড়বে না। এবার কোর্সের ক্ষেত্রে কি হয়, কোর্সগুলো আছে যেহেতু লোকে অনেকে কোর্স কেনার জন্য রয়ে যায়, সে আর লোককে দিল না। তাহলেও ওইটাতে ব্যাপারটা কি হয়, একটা টাইমে পরে গিয়ে ওই নিজের হাতের নিচের হাতগুলোকে বাড়ানোর জন্য নিজেকেই কিনতে হয়। হ্যাঁ, তুই যে টাকা পাচ্ছিস সেই টাকা তো নিজেরই ইনভেস্ট হয়ে যায়। তা করতে করতে এই জিনিসগুলো এতটাই মানে, যদি পড়াশোনা করছে তার জন্য ঠিক আছে, বাট যারা স্ক্যামের মধ্যে ঢুকে যায়, তো এটা স্ক্যামিয়াস জিনিস একখানে। প্লাস স্ক্যামিয়াস মানে মন্ত্রী যেটা করেছিল সেটা হচ্ছে অরিজিনাল স্ক্যাম, হ্যাঁ। মানে 90 দিন মে পয়সা ডাবল হ্যাঁ, ওটা শুরু করেছে। হ্যাঁ, আর এইগুলো যেগুলো করে এগুলো আর এক ধরনের স্ক্যাম। মানে স্ক্যাম দেখ, এটা তো কোনো ফুল কমপ্লিট হয় না। পিরামিড স্কিম আমি ওইটা নিয়ে একদিন করবো, যে পুরো স্টোরিটা বার করে, এটা মনে করো এটা কোন দেশেরটা, সেটা দেশটা মাথায় আছে কিন্তু এখন বলবো না। আমি পুরো স্টোরিটাকে বার করে পরের দিন একদিন বলবো, কারণ এর পরের দিন তো আবার এলিয়ান নিয়ে বলে। পরের দিন এলিয়ান থিওরি থাকবে। তোরা কি জানতে চাস এলিয়ান থিওরি নাকি তোরা অন্য কিছু দেখবি, পমজি স্কিম মানে এরকম 2 নম্বর স্কিম জান, মানে পিরামিড স্কিমটা শুনতে চাস কোনটা? তোরা চাইবি সেটাই হবে। পিরামিড স্কিমটা দেখ, যদি আমি এটা চিন্তা ভাবনা করছি, একদিন থাকুক এলিয়ান থিওরি, একদিন থাকুক স্ক্যাম থিওরি, কোনো অসুবিধা নেই, আমি আই এম ওয়েল গুড উইথ দ্যাট, ঠিক আছে। মাঝখানে তো সপ্তাহে তো একটা স্টোরি থাকছেই, একটা করে স্টোরি থাকছেই। নতুন স্টোরিওয়ালার সাথেও কথাবার্তা হয়েছে, সে রাজি হয়েছে, তার একটু জ্বরটা আছে, জ্বরটা কাটলে তাহলে সে আসবে। হয়তো আর তার মধ্যে এই সপ্তাহে তো হয়তো হবে না, এই সপ্তাহে আমরা যদি দুজনেই হয়ে যায়, থাকছি, কারণ যা জল জমেছে যার দিকে বৃষ্টির হ্যাঁ। চক্করে, যদি হয়ে যায় এই সপ্তাহে, তাহলে নিশ্চয়ই দেখতে হবে তাকে। না হলে নেক্সট উইক হ্যাঁ, আশা করছি। আর ওই ভিডিওতে শুধু একটা সমস্যা, যেটা হচ্ছে ওই ভিডিওতে আমরা দুজনে হয়তো একসাথে স্ক্রিনে থাকবো, দুজন থাকবো না, যে কোনো দুজন আমি চেষ্টা করছি, দেখি অন্য করে যায়। উপায় করা যায়। কারণ একটা জিনিস যেটা আমাদেরকে আটকে দিচ্ছে, সেটা হচ্ছে মেনলি বিকজ অফ দ্য জায়গা, স্পেস যতটা আছে সেটাতে। স্পেসটা কম। এবার আমাদের স্পেসটা যেটা বেশি আছে, সেটাকে মানে স্পেসটাকে বেশি ইউটিলাইজ করা যাবে, সেটা হচ্ছে এই বড় চেয়ার দুটো সরিয়ে দিয়ে ছোট চেয়ার বসিয়ে। না, তাতে একটা সমস্যা হবে, মাইক। এবার মাইক তো 2টো মাইক এখান থেকে আছে, আর একটা মাইক জোগাড় করতে হবে আমাদের। আরেকটা মাইক জোগাড় করতে গেলে আমাকে হেডফোন মাইক পরে বসতে হবে তাহলে। হ্যাঁ, একজনকে কিছু কর নেই, কিন্তু তাদের সাউন্ড কোয়ালিটিটাও খারাপ হবে। তাই এবার বেটার হয় এখন হচ্ছে আমার কি করা যায়। চিন্তা ভাবনা মনে হয় দুজনেরটা থাকুক, হুম, দুজন আবার তোর একটা আইডিয়া দে, আমি একটা যেটা বলছি সেটা হবে না, ও যেটা বলছে সেটা বেটার। আমি মনে করি দুজন থাকলে, দুজন কনভারসেশন থাকবে, কিছু ধর প্রশ্ন রইলো আমি ধর সাইডে থাকলো, আমি কোথাও যাচ্ছি না, এইখানেই থাকবো, প্রশ্নগুলো বাইরে থেকে আসবে, শুধু আমার মুখ গলাটাই শুনতে পাবি, আবার দেখতে পাবি। ওটা একটা। আর আমার একটা বুদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে একটা টেবিল থাকলো, 3জন বসলাম এখানে, ছোট প্লাস্টিক চেয়ার লাগালাম, ছোট প্লাস্টিক চেয়ার, ঠিক আছে, আছে বাড়িতে, ছোট প্লাস্টিক চেয়ার 3টা লাগালাম, ঠিক আছে। যে গল্প বলছে সে সেন্টারে বসলো, ঠিক আছে, আর আমরা দুজন দুপাশে বসলাম। তো বেসিক্যালি তোরা এই ক্যামেরাতেই আমাদেরকে সাইড ফেসে দেখতে পাবি, যে গল্প বলছে তাকে মাঝখানে মিডল ফেসে দেখতে না পাবি। সমস্যা হয়ে যাবে, কথাটা যখন বলে আমরা তো পেছন দিকে ঘুরে যাবো। এইটাই হচ্ছে কথা, বলে পেছন দিকে ঘুরে দেখ, কিছু জিনিস আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। ইফ ইউ ওয়ান্ট আস 3 ইন দ্য সেম ফ্রেম, তাহলে তোদেরকে এইটুকুনি স্যাক্রিফাইস আমার সাথে করতে হবে যখন আমরা কথা না হলে আমি যেটা বললাম সেটা হ্যাঁ, কারণ অপশন 1 আর অপশন 2 তোরা লিখে দে, সেটাই একটা বেটার। সেটা হচ্ছে আমরা হয়তো মনিটরটাকে একটু সরিয়ে ক্যামেরাটাকে মাঝখান দিয়ে বার করে দেবো, তোরা দেখি মিডিলের ছোট মানে আমাদের আইস লেভেল থেকে করে দেবো, যাতে আমরা অন্য চেয়ারে বলতে ওদের নিচু নিচু চেয়ার হবে, এত উঁচুতে চেয়ার হয় না, নিচু নিচু চেয়ার হবে, নিচু টেবিল হবে। তো বেসিক্যালি আমাদের ক্যামেরাটাকে একটু নিচু করতে হবে যাতে সুবিধা লাগে। এইটা হতে পারে, এইটা একটা করে দিয়ে দেখি আমরা করা যায়। করে, এবার তোরা সেটা বলবি।
তোরা কমেন্টে জানাস যে 3 জন চাই নাকি 2 জন চাই, সেই অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করবো, সেই অনুযায়ী আমাদের ভিডিও হ্যাঁ, করবো। অপশন 2 অপশন 1 হুম, আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোর সাথে পরবর্তী এপিসোডে। টাটা, বাই বাই। টেক কেয়ার।